আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আরিফা সুলতানা নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পাঠদানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। চলো আলোচিত বিষয়টি দেখে নেওয়া যাক। আজকে আমার আলোচিত গল্পটি হচ্ছে বীরের রক্তে স্বাধীন দেশ। এই গল্পটি তিনজন বীর শ্রেষ্ঠকে নিয়ে লেখা। একজন হচ্ছে নূর মোহাম্মদ শেখ, রুহুল আমিন আর মুন্সি আব্দুল রউফ। তাদের যে বীরত্বের সে বীরের গল্পটাই আমরা আজকে জানব। পাশে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান। নাটক, থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। মানে নাটক, থিয়েটার এবং গান তিনি করতে অনেক পছন্দ করতেন বা ভালোবাসতেন। কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা কী করেন? মারা যান। তারপর থেকে বদলে গেল তার জীবন। যোগ দিলেন ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে। সময়টা ছিল 1971 সাল। তার বাবা মা যখন মারা যান তখন তার জীবনটা বদলে যায় এবং তিনি যোগ দিলেন পাকিস্তানি ইস্ট পাকিস্তান রাইফেলসের মধ্যে। তখন হচ্ছে সময়টা 1971 সালের 5ই সেপ্টেম্বর। যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 জন মুক্তিযোদ্ধা। পাকিস্তানি ছুটিপুর যে যশোরের যে ছুটিপুর ক্যাম্পটা ছিল পাকিস্তানিদের, তার কিছুটা দূরেই গোয়ালহাটি গ্রামেই টহল দিচ্ছিল 5 জন মুক্তিযোদ্ধা। এদের নেতৃত্বে ছিলেন লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখ। তাদের নেতৃত্বের প্রধান ছিলেন নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলেন। এই যেখানে বলা হচ্ছে পাকিস্তানি সেনারা টের পেয়ে যায়, এই খবরটা পেয়ে যায় হচ্ছে বাংলাদেশের কিছু দোসর যারা ছিলেন, যারা পাকিস্তানিদের সাহায্য করতেন, রাজাকার আলবদর, তাদের কাছ থেকেই পাকিস্তানি সেনারা খবরটা পেয়ে যায় যে এখানে 5 জন মুক্তিযোদ্ধা আছে এবং রাজাকারদের সহায়তায় পাকিস্তানি সেনারা কী করে? তাদের 3 দিক থেকে ঘিরে ফেলে। কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র ছিলেন না। মুক্তিযোদ্ধারা দমবার পাত্র ছিলেন না বলতে মুক্তিযোদ্ধারা হার মানতেন না। তারা সর্বোচ্চ চেষ্টা করতেন যে কিভাবে জয় আনা সম্ভব। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে। এই দলের মধ্যেই নান্নু মিয়া ছিলেন যিনি অসীম সাহসী। তিনি কোনো কিছুতেই ভয় পেতেন না, কিন্তু হঠাৎ করেই একটা গুলি এসে তার গায়ে লেগে যায়। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে লাগলেন এবং কৌশল হিসাবে বারবার তিনি কী করলেন? নিজের অবস্থান পরিবর্তন করতে লাগলেন। উদ্দেশ্য একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন। শত্রুদের এরকম ধারণা দেয়া, সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। যখন নান্নু মিয়ার গায়ে গুলি লাগে, গুলিবিদ্ধ হন, তখনই নূর মোহাম্মদ শেখ কী করেন? তাকে এক হাতে কাঁধে তুলে নেন এবং অন্য হাত দিয়ে গুলি চালাতে লাগলেন এবং কৌশল হিসাবে বারবার তিনি তার অবস্থানটা পরিবর্তন করছিলেন। বোঝাতে চাচ্ছিলেন যে এখানে একজন না, বহুজন মুক্তিযোদ্ধা রয়েছেন। কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পা। তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন ঠিকঠাক মতোই, কিন্তু হঠাৎ করে একটা মর্টারের গোলা এসে তার পায়ে লাগলো এবং চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। মানে তিনি বুঝতে পারলেন তার মৃত্যু খুব নিকটবর্তী, তিনি বাঁচবেন না। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই কী করেছিলেন? রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। সাহসী বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহেশখোলা গ্রামে। এই যে পাশে যে দেখতে পাচ্ছ ছবিটা, এটা হচ্ছে নূর মোহাম্মদ শেখের সমাধিসৌধ। এটা এভাবেই সরকার তাকে সম্মান জানিয়েছেন, তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে উপাধি দিয়ে। এরকমই আরেক যোদ্ধা বীরশ্রেষ্ঠ লেন্স নায়েক মুন্সি আব্দুল রউফ। 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে তিনি কী করেন? জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন। তিনিও নূর মোহাম্মদ শেখের মতো দুরন্ত ছিলেন। তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন।
মেশিন চালক হিসাবে সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাঙালির সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে তিনিও কী করেন, ঝাঁপিয়ে পড়েন। পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রউফ। দিনটা ছিল ৭১-এর ৮ই এপ্রিল। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করবে, মানে মুক্তিযোদ্ধারা আক্রমণ করবে পাকিস্তানি নৌসেনাদের উপর। এজন্য তারা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকায় চিংড়ি খালের দুপাশে কী করেন, অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসেন, সাথে নিয়ে আসে 7টি স্পিড বোট আর 2টি মোটর লঞ্চ। পাকিস্তানি সেনারাও দমবার ছিলেন না, তারাও কি করেছেন, 7টি স্পিড বোট আর 2টি মোটর লঞ্চ নিয়ে আসেন। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত। মুক্তিযোদ্ধারা ছিলেন অল্প, কিন্তু তাদের মৃত্যু অবধারিত ছিল। তবুও মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি, তারা পেছন দিকে যাননি, তারা চেয়েছেন যে তারা যুদ্ধ চালিয়ে যাবেন। আব্দুল রউফ নিজেই দায়িত্ব নিলেন, নিজের জীবন দিয়ে সবাইকে কি করবেন, রক্ষা করবেন। তিনি চাইছিলেন যে আমার যাই হোক, কিন্তু বাকি মুক্তিযোদ্ধারা সুরক্ষিত থাকুক। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। তিনি মেশিন গান হাতে নিয়ে গুলি ছুটছিলেন আর সহযোদ্ধাদের বললেন তোমরা পিছন দিকে চলে যাও, মানে পিছিয়ে যাও। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানের 7টি স্পিড বোটই ডুবে গেল। যদিও মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম ছিল, কিন্তু তারপরও মুক্তিযোদ্ধাদের যে আক্রমণ ছিল, সে আক্রমণে পাকিস্তানি সেনাদের 7টি স্পিড বোটই ডুবে গেল। বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে থাকলেন। এইরকম একটা মুহূর্তে হঠাৎ একটা গোলা এসে পড়ল তার উপর। মুক্তিযোদ্ধাদের 7টি স্পিড বোটই ডুবে গিয়েছিল, কিন্তু যে 2টি মোটর লঞ্চ ছিল সেই 2টি থেকেই পাকিস্তানি সেনারা কী করছিলেন, গুলি চালাচ্ছিলেন আর পিছন দিকে যাচ্ছিলেন। ঠিক এরকম একটা মুহূর্তেই একটা গোলা এসে পড়ল তার উপর। তিনি কি হলেন, ওই মুহূর্তেই শহীদ হয়ে গেলেন। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। রাঙামাটি জেলার বোর্ডবাজারের কাছাকাছি নানিয়ারচরের চিংড়ি খালের কাছাকাছি একটি টিলার উপর সমাহিত হন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রউফ। পরবর্তী সময় সমাধিকে স্মৃতিসৌধে রূপান্তরিত করা হয়। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নানিয়ারচরের সে চিংড়ি খাল, এখানেই তাকে সমাহিত করা হয়। পরবর্তীতে সরকার কি করেন, তার এই সমাধিকে স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করেন। ৭১-এ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কতভাবেই না আমাদের যুদ্ধ করতে হয়েছিল। 1971 সালের আমাদের যুদ্ধটা ছিল আকাশপথ, নদীপথ বা সমুদ্রপথ, স্থলপথ, জলপথ, সবগুলো পথেই কতভাবেই না আমাদের কী করতে হয়েছিল, যুদ্ধ করতে হয়েছিল। এই যুদ্ধে জয়ী বাহিনী হিসাবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব। এরকমই এক যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের ছবি। তার যুদ্ধের যে ঘটনাটা আছে এখন আমরা তা জেনে নিব। ডিসেম্বরের 10 তারিখ, ঠিক বিজয়ের আগের সময়, আমাদের 16 ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনের ঠিক কিছুদিন আগে, 6 দিন আগের ঘটনা। মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর কী করেছে, দখল করে নিয়েছে। এবার খুলনা দখলের লক্ষ্য। ভৈরব নদী বেয়ে খুলনার দিকে ধেয়ে আসছে তারা। এখন এখানে কি করেছে তারা, মংলা বন্দর, এই বিএনএস পলাশ এটা হচ্ছে জাহাজের নাম, আর বিএনএস পদ্মা এটাও একটা জাহাজের নাম। এই দুটো কি করেছে, মংলা বন্দর কি করেছে, দখল করে নিয়েছে। এখন উদ্দেশ্য হচ্ছে খুলনা দখল করবে। এজন্য তারা ভৈরব নদী বেয়ে খুলনার দিকে ধেয়ে আসছেন। জাহাজ দুটি খুলনার কাছাকাছি, যখন খুলনার কাছাকাছি চলে আসে, এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে। জাহাজ দুটি ছিল জলপথে, কিন্তু আকাশপথ থেকেই জাহাজ দুটির উপর হামলা করা হয়। বোমারু বিমান থেকে একটা গোলা এসে পড়ে জাহাজের উপর। রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন। রুহুল আমিন ছিলেন ইঞ্জিন রুমে। ইঞ্জিন রুমের উপর বোমা পড়েছিল। ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে। তার ডান হাতটি উড়ে গিয়েছিল। বোমার আঘাতে তার যে ডান হাত, সেই ডান হাতটি কী হয়েছিল, উড়ে গিয়েছিল। তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদীর সাঁতরে পাড়ে উঠলেন। তিনি কিন্তু বোমার আঘাতে মারা যাননি, তার হাত হয়তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু তিনি ওই অবস্থাতেই নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং সাঁতরে তীরে ওঠেন।
বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন, কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার। রাজাকারদের কারণে তার মৃত্যু হয়েছিল, তিনি কিন্তু বোমার আঘাতে মারা যাননি। খুলনার শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা। এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এই যে পাশে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে খুলনার সেই শিপইয়ার্ড, এর কাছেই তাকে সমাহিত করা হয়েছে এবং এখানেই একটি স্মৃতিস্তম্ভ সরকার নির্মাণ করেছেন। আমরা উপরে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে 7 জন বীরশ্রেষ্ঠ। তার মধ্যে আমরা 3 জন বীরশ্রেষ্ঠের জীবনী সম্পর্কে আজকে জানলাম। বাংলাদেশ আজ মুক্ত। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় অর্জন করি। দেশের এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত। মানে এই মুক্তিযোদ্ধারা এই বীরশ্রেষ্ঠ উপাধি পাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তারা নিজের জীবনকে তুচ্ছ করে অন্যদের জীবন বাঁচিয়েছিলেন এবং যুদ্ধে জয় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। তাদের এই বীরত্বের জন্য আমরা বাঙালি জাতিরা গর্বিত। এখন আমরা পাঠ্য বইয়ের শব্দার্থগুলো জেনে নিব। টহল। টহল শব্দের অর্থ হচ্ছে পাহারা দেওয়া, আসন, স্থান, আসন্ন, নিকটবর্তী। অবধারিত, অনিবার্য। রক্তস্রোত, রক্তের প্রবাহ। রঞ্জিত, লাল করা হয়েছে যা। শায়িত, শুয়ে আছে এমন। এখন কিছু অতিরিক্ত শব্দার্থ আমরা জেনে নিব। রক্ত রঞ্জিত, রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন। রণক্ষেত্র, যুদ্ধের মাঠ বা যেখানে যুদ্ধ হয়। আত্মদানকারী, নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি। নিরাপদ, বিপদ মুক্ত। আহত, আঘাত প্রাপ্ত। এরপর শব্দ হচ্ছে অনুরাগ। অনুরাগ শব্দের অর্থ হচ্ছে স্নেহ। অন্তিম, শেষ। শত্রু সেনা, শত্রুপক্ষের সৈন্য। সহযোদ্ধা, একসঙ্গে যারা যুদ্ধ করেন। অপরিসীম, সীমা নেই যার। এখন আমরা পাঠ্য বইয়ের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে নিব। ক নম্বর প্রশ্ন হচ্ছে, নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবনকে তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন? উত্তরটা আমাদের মোটামুটি এতক্ষণ রিডিং পড়ার কারণে আমাদের জানা, তারপর আমি একটু জানিয়ে দিচ্ছি। 1971 সালের 5ই সেপ্টেম্বর যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প একটু দূরেই গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এদের নেতৃত্বে ছিলেন লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে। নূর মোহাম্মদ শেখ কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন। উদ্দেশ্য হচ্ছে একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন। শত্রুদের এরকম ধারণা দেওয়া। সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে, কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। এর পরের প্রশ্ন হচ্ছে, লেন্স নায়েক মুন্সি আব্দুল রৌফের যুদ্ধের ঘটনাটি লিখি। লেন্স নায়েক মুন্সি আব্দুল রৌফ ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। যুদ্ধ শুরু হলে 1971 সালের 8ই এপ্রিল শত্রুদের মোকাবেলা করতে মুন্সি আব্দুল রৌফ বুড়িঘাট এলাকার চিংড়িখালের দুপাশে অবস্থান নেন। শুরু হয় তুমুল যুদ্ধ। মুন্সি আব্দুল রৌফ অস্ত্র হাতে প্রাণপণ যুদ্ধ করে পাকিস্তানিদের 7টি স্পিড বোট ডুবিয়ে দেন। মুন্সি আব্দুল রৌফ অস্ত্র হাতে প্রাণপণ যুদ্ধ করে পাকিস্তানিদের 7টি স্পিড বোট ডুবিয়ে দেন। অসাধারণ কৌশলে যুদ্ধ করার মাধ্যমে অন্য মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়ে দেন, কিন্তু এমন সময় একটি গোলা এসে পড়ে তার উপর। শহীদ হন লেন্স নায়েক মুন্সি আব্দুল রৌফ। এই ঘটনাটা হচ্ছে মুন্সি আব্দুল রৌফের। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন? উনিশশো 1971 সালের ডিসেম্বরের 10 তারিখ
মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ আর বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে এবং খুলনা দখলের উদ্দেশ্যে খুলনার দিকে এগিয়ে যাচ্ছিল। মুক্তিযোদ্ধাদের সাথে রুহুল আমিনও ছিলেন। জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে। এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন। ইঞ্জিন রুমের ওপর বোমা পড়েছিল। ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে, তার ডান হাতটি উড়ে গিয়েছিল। তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদীর সাঁতরে পাড়ে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন, কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার। তিনি কি হলেন? শহীদ হলেন। এই ছিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের যে শহীদ হওয়ার যে ঘটনা সেটি। এর পরের প্রশ্নটা হচ্ছে, গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজের ভাষায় লেখি। এর পূর্বে যে তিনটি প্রশ্ন পড়েছি আমরা বা জানলাম, সেটা তাদের ঘটনাগুলি ছিল তিনজন বীরশ্রেষ্ঠের। কিন্তু এই যে প্রশ্নটা, এটা একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। তোমার কাছে জিজ্ঞেস করা হয়েছে যে এই গল্প তিনটি থেকে বা এই গল্পটা থেকে আমরা বীরশ্রেষ্ঠদের সম্পর্কে কি জেনেছি। তোমরা তোমাদের মতো করে উত্তর দিবে, কিন্তু সহায়তার জন্য আমি উত্তরটা একটু বলে দিচ্ছি। গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগ সম্পর্কে অনেক কিছু জেনেছি। এই গল্প থেকে আমরা তাদের বীরত্ব, তাদের সাহসিকতা, তাদের আত্মত্যাগ এই সম্পর্কিত ঘটনাগুলো আমরা জেনেছি। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ আব্দুল রউফ, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন তারা দেশকে কি করতেন? ভালোবাসতেন। তারা দেশকে শত্রুমুক্ত করতে বীরত্বের সাথে যুদ্ধ করেন। তারা দেশের জন্য যুদ্ধ করে শহীদ হন। ওগুলো ছিল হচ্ছে প্রশ্ন উত্তর। এখন আসো আমরা আমাদের পাঠ্য বইয়ের যে শূন্যস্থানগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শব্দ হচ্ছে নূর মোহাম্মদ শেখ, নান্নু মিয়া, শিপইয়ার্ডের 1943-এর 8ই মে, আর হচ্ছে রুহুল আমিন। প্রথম বাক্যটা হচ্ছে, লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা। অসীম সাহসী মুক্তিযোদ্ধা কে ছিলেন? অসীম সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন নান্নু মিয়া। এর পরের শূন্যস্থান হচ্ছে, নিজের জীবনকে তুচ্ছ করে ড্যাশ সেদিন এভাবে রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। এখানে দুজন মুক্তিযোদ্ধার কথা বলা আছে, নূর মোহাম্মদ শেখ, আরেকজন হচ্ছেন রুহুল আমিন। এখন বাকি শূন্যস্থান পূরণগুলো যদি আমি খেয়াল করে দেখি, 4 নম্বরে দেখতে পাচ্ছি যে খুলনার ড্যাশ কাছে চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ ড্যাশ। এখন খুলনায় কে শায়িত আছেন? নূর মোহাম্মদ শেখ নাকি রুহুল আমিন? আসলে এখানে হবে হচ্ছে রুহুল আমিন, আর এই জায়গায় খ নম্বরে হবে হচ্ছে নূর মোহাম্মদ শেখ। তাহলে এই খয়ের উত্তর হচ্ছে নূর মোহাম্মদ শেখ। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবে রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। 3 নম্বরটা হচ্ছে, লেন্স নায়েক মুন্সি আব্দুল রউফ ড্যাশ সালের, কত সালের? 1943 সালের ড্যাশ মে, তার মানে 8ই মে, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এখন 4 নম্বরে দেখো খুলনার ড্যাশ, তাহলে কি হবে? খুলনার শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। এবার মানে ঠিক উত্তরটিতে বৃত্তচিহ্নটি দেই। ক নম্বর প্রশ্ন হচ্ছে, বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দিলেন? বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দিয়েছিলেন? বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ নেভি, ইস্ট পাকিস্তান রাইফেলস, না কোনোটিই নয়। উত্তর হচ্ছে ইস্ট পাকিস্তান রাইফেলসে। তারপরের যে প্রশ্নটা ছিল, বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখের জন্ম ড্যাশ, কোথায় জন্ম? 1936 সালের 26শে ফেব্রুয়ারি। অন্য যে উত্তরগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে 1936 সালের 26শে ফেব্রুয়ারি। এর পরের প্রশ্ন হচ্ছে, মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানি সেনাদের কয়টি স্পিড বোট ডুবে গিয়েছিল? কয়টি স্পিড বোট ডুবে গিয়েছিল? হ্যাঁ, 7টি। এর পরের যে প্রশ্ন সেটা হচ্ছে, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রউফকে সমাহিত করা হয়। আব্দুল রউফকে সমাহিত করা হয় কোথায়? বোয়ালমারীর সালামতপুর,
বক্সিবাজার না নানিয়ারচরের চিংড়িখাল না বুড়িঘাট, কোথায় সমাহিত করা হয়েছিল? নানিয়ারচরের চিংড়িখালে। এর পরের প্রশ্নটা হচ্ছে খুলনার শিপইয়ার্ডের কাছে চিরনিদ্রায় শায়িত আছেন বীর মুক্তিযোদ্ধা। কোন বীর মুক্তিযোদ্ধাকে খুলনার শিপইয়ার্ডের কাছে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে? মোহাম্মদ রুহুল আমিন। মোহাম্মদ রুহুল আমিনকে। এখন আমরা জানবো হচ্ছে পাঠ্য বই সংশ্লিষ্ট অনুচ্ছেদ সম্পর্কে। নিজের অনুচ্ছেদ পড়ে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। এখন যে অনুচ্ছেদ, সে অনুচ্ছেদটা হচ্ছে সময়টা 1971 সালের 5ই সেপ্টেম্বর। এখান থেকে শুরু করে নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন, এই পর্যন্ত। এখন শব্দগুলো কি কি আমরা জেনে নিই। টহল শব্দের অর্থ হচ্ছে পাহারা দেওয়া। ক্যাম্প শব্দের অর্থ হচ্ছে সেনা ছাউনি। মুক্তিযোদ্ধা, যিনি স্বাধীনতা ও মুক্তির জন্য যুদ্ধ করেন। অসীম, সীমাহীন। কৌশল, দক্ষতা বা উপায়। সহায়তা, সাহায্যকরণ। আসন্ন, নিকটবর্তী। এখন নিজের প্রশ্নগুলোর উত্তর দেই। ক নম্বর প্রশ্ন হচ্ছে মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন কে? এই যে অনুচ্ছেদটা, এই অনুচ্ছেদটা কিন্তু নূর মোহাম্মদ শেখের। এখানে অন্য কোনো বীরশ্রেষ্ঠের নাম লিখলে চলবে না। অনুচ্ছেদটা যেই আছে সেই অনুযায়ী নামটা লিখতে হবে। এবং কিসের আঘাতে তার পা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়? উত্তরটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ। মর্টারের গোলার আঘাতে তার পা চূর্ণ বিচূর্ণ হয়। মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি সেনারা ঘিরে ফেলে কিভাবে? উত্তর হচ্ছে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি ক্যাম্পের কাছেই গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন। এদের নেতৃত্বে ছিলেন লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ। কিন্তু পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলেন। নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবনকে তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের বাঁচিয়েছিলেন? উত্তর হচ্ছে 1971 সালের 5ই সেপ্টেম্বর। যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প। একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এদের নেতৃত্বে ছিলেন লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে। নূর মোহাম্মদ শেখ কৌশল হিসেবে বারবার কী করেন? নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন। উদ্দেশ্য একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন। শত্রুদের এরকম ধারণা দেওয়া। সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। এখন আমরা জানবো হচ্ছে অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরণ। যে অনুচ্ছেদ পড়ে কে, কি, কোথায়, কখন, কিভাবে প্রভৃতি শব্দগুলো একবার ব্যবহার করে, একবার মনে রাখবে প্রত্যেকটা শব্দ একবারে তুমি ব্যবহার করতে পারবে। একবার ব্যবহার করে 5টি প্রশ্ন তৈরি করো। অনুচ্ছেদটা হচ্ছে বীর শ্রেষ্ঠ লেন্স নায়ক মুন্সি আব্দুর রউফ 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এই লাইনটি দিয়ে আমরা কি করতে পারছি? 2টি প্রশ্ন তৈরি করতে পারছি। প্রথম প্রশ্নটা হচ্ছে বীর শ্রেষ্ঠ লেন্স নায়ক মুন্সি আব্দুর রউফ কত সালে জন্মগ্রহণ করেন? আর দ্বিতীয়টা হচ্ছে বীর শ্রেষ্ঠ লেন্স নায়ক মুন্সি আব্দুর রউফ কোথায় জন্মগ্রহণ করেন? এরপরে ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন। এটা দিয়ে একটা প্রশ্ন করা যায় যে মুন্সি আব্দুর রউফ ছেলেবেলায় কেমন স্বভাবের ছিলেন? তিনি ইপিআর বাহিনীতে যোগ দেন। মুন্সি আব্দুর রউফ কোন বাহিনীতে যোগ দেন? তারপর মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন। এখান থেকে প্রশ্ন তৈরি করা যায় হচ্ছে মুন্সি আব্দুর রউফ কী হিসাবে সুনাম অর্জন করেন? আমাদের 5টি প্রশ্ন তৈরি করা হয়ে গেছে। তোমরা অন্যভাবে প্রশ্ন তৈরি করতে পারো। এখন আসো এক কথায় প্রকাশ জেনে নিই।
মুক্তির জন্য যে যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বীরদের মধ্যে শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ, যেখানে যুদ্ধ হয় রণক্ষেত্র, শুয়ে আছে এমন শয়ান, ভয় নেই যার অকুত ভয়, ন্যায় ও সত্যের জন্য যারা জীবন দেন শহীদ, একই সঙ্গে যারা যুদ্ধ করেন সহযোদ্ধা, স্মৃতি রক্ষার্থে যে স্তম্ভ, স্মৃতিস্তম্ভ, যার সীমা নেই অসীম, সাহস আছে যার সাহসী, যার মমতা নেই নির্মম, চিরদিনের জন্য যে নিদ্রা, চির নিদ্রা। এখন আসো জেনে নেই হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ। সাধুরূপ চলিত রূপ। থাকিলেন থাকলেন, লাগিল লাগলো, পারিলেন পারলেন, গিয়াছিল গিয়েছিল, পাইলেন পেলেন, হইয়াছে হয়েছে, উঠিলেন উঠলেন, বাঁচাইতে বাঁচাতে, ঝাঁপাইয়া ঝাঁপিয়ে, লইয়াছি নিয়েছি। এখন জেনে নিব হচ্ছে সমার্থক শব্দ। মূল শব্দ সমার্থক শব্দ। দুরন্ত চঞ্চল, সুনাম সুখ্যাতি, মাটি মৃত্তিকা, সমাধি কবর, স্বাধীনতা বাধাহীনতা, বরেণ্য মান্য, মেধাবী বুদ্ধিমান, অনুরাগ স্নেহ, অন্তিম শেষ, খ্যাতি সুনাম। বিপরীত শব্দ, মূল শব্দ এবং বিপরীত শব্দ। দুরন্ত শান্ত, অসীম সীমিত, সুনাম দুর্নাম, সাহসী ভীতু, বীর কাপুরুষ, জয় পরাজয়, জীবন মরণ, শত্রুবাহিনী মিত্রবাহিনী, স্বাধীনতা পরাধীনতা, অনুরাগ বিরাগ। এখন আমরা জেনে নিব হচ্ছে যুক্ত বর্ণগুলো ভেঙে শব্দ তৈরি করব এবং উক্ত শব্দ দিয়ে কি করব, বাক্য গঠন করব। ময় প, এটা হচ্ছে ম যোগ প সম্পর্ক, মায়ের সাথে সন্তানের সুমধুর সম্পর্ক। চয় ছ, চ যোগ ছ ইচ্ছা, ইচ্ছা থাকলেই উপায় হয়। দন্তার শয়ত, দন্তার স যুক্ত স্তব্ধ, শিক্ষক ক্লাসে ঢোকা মাত্র সবাই স্তব্ধ হয়ে গেল। ইয় যোগ জ, ইয় জয়ঞ্জ গঞ্জ, বাবা কাজের জন্য গঞ্জে গিয়েছেন। লয় প, ল যোগ প গল্প, আমার গল্প শুনতে ভালো লাগে। এবার উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে খাতায় লেখার যেটা আছে সেটা উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসাও। এখানে দুটো অনুচ্ছেদ দেওয়া আছে, তোমরা বইয়ের মধ্যে অনুচ্ছেদ দুটি দাগিয়ে নিবে। প্রথম অনুচ্ছেদটা হচ্ছে দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান, নাটক থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ, এটা দাগিয়ে নিবে। আরেকটা হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ, মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে। এবার খুলনা দখলই লক্ষ্য, ভৈরব নদী বেয়ে খুলনার দিকে ধেয়ে আসছে তারা। বাড়ির কাজ হিসেবে তোমাদের থাকবে হচ্ছে বীরের রক্তে স্বাধীন দেশের রিডিং, শব্দার্থ এবং প্রশ্নোত্তরটা পড়বে। তারপরে হচ্ছে পাঠ্য বই সংশ্লিষ্ট অনুচ্ছেদ শিখবে এবং অনুচ্ছেদের শব্দার্থ আর প্রশ্নোত্তর শিখে ফেলবে। এক কথায় প্রকাশ, ক্রিয়াপদে চলিত রূপ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরণ, যুক্ত বর্ণ, বিরাম চিহ্ন, এগুলো তোমরা সবাই খাতায় নোট করবে এবং শিখে ফেলবে। আমি আশা করব তোমরা গল্পটি ভালোভাবে বুঝতে পেরেছো এবং পড়াগুলো খাতায় তুলে নিয়েছো। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।